Hello students, welcome to SB Math Stat Physics class. আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 3 শুরু করব। চলো দেখে নেওয়া যাক পার্ট 3 তে কি আছে। প্রথমেই শুরু করি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। আমি আগের দুটো ক্লাসের মধ্যে কোনো ক্লাসে বা দুটো ক্লাসেই বলেছি যে কোনো দুটো ভেক্টর সে বিশ্বব্রহ্মাণ্ডের যেখানেই থাক না কেন ওটাকে প্যারালালি শিফট করতে পারি এবং সেটাকে প্যারালালি শিফট করে এমনও করে ফেলতে পারি যাতে ওদের টেলটা হয়ে যায় একটাই পয়েন্ট, সেম পয়েন্ট। তো সেইভাবেই ধরা যাক দুটো ভেক্টর আমরা ড্র করলাম। ধরা যাক এটা হচ্ছে একটা ভেক্টর আর এই হলো আরেকটা ভেক্টর। এটা হচ্ছে সেই কমন টেলটা। তাহলে দেখো যে এই পয়েন্ট থেকে ভেক্টর এরকম ভাবে ছড়িয়ে পড়েছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখছো, এটাকে আমরা বলি স্মলেস্ট অ্যাঙ্গেল between the vectors. বুঝতে পেরেছো? আর এই যে আরেকটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এই রকম, এটাকে আমরা বলবো লার্জেস্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। এটাকে কি বলবো? largest angle between the vectors. বুঝতে পেরেছো? যেমন ধরা যাক এই একটা ভেক্টর, এই দুখানা ভেক্টর। ধরা যাক এটা এখানে আছে, এটা এখানে আছে। তাহলে এটাকে আমি প্যারালালি শিফট করে এখানে নিয়ে আসতে পারি, এটাকেও প্যারালালি শিফট করে এখানে নিয়ে আসতে পারি। তাহলে এই হলো টেল, সেম পয়েন্টে চলে এসছে টেল। তাহলে এই একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে আর এই দিকে আরেকটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এর মধ্যে স্মলেস্ট কোনটা? খুব স্বাভাবিকভাবে এটা স্মলেস্ট। তাহলে এইটাকে আমরা বলবো স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস আর এইটাকে আমরা বলবো লার্জেস্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। বুঝতে পেরেছো? এই দেখো এরকম ভাবে খুশি দেখো। এই ধরা যাক এটাকে আরেকটু এদিকে করে দিলাম, তাহলে কোনটা স্মলেস্ট হলো? এটা স্মলেস্ট, এটা লার্জেস্ট। বুঝতে পেরেছো? তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে আমায় বলো, এখন আমি যা বলছি তার আনসারটা দাও। ধরা যাক যে θ1 হচ্ছে স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এটা লিখছি না। আর θ2 ধরলাম লার্জেস্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। তাহলে θ1 কোন দুটো রিয়েল নাম্বারসের মাঝে থাকবে? দেখো খেয়াল করে, θ1 এর সব থেকে ছোট ভ্যালু হচ্ছে 0। দেখো ভেবে নাও, এই যে এরকম ভাবে ভেবে নাও। ধরো এরকম যদি থাকে, এটি যদি টেল হয়, তো এটা যদি একদম এরকম থাকে তাহলে অ্যাঙ্গেলটা 0। বাড়ছে 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 কত অবধি পৌঁছতে পারে? পাই অবধি যেতে পারে, তাই না? তারপরে যখনই এরকম হয়ে যাবে তখন তো এদিক থেকে স্মলেস্ট হয়ে গেল, তাই না? তাহলে θ1 এর ভ্যালু 0 থেকে বড় বা সমান আর পাইয়ের থেকে ছোট বা সমান।
মানে θ1 is always greater equal to 0 and less equal to pi. And what about θ2? স্বাভাবিকভাবে দেখো যে θ2 কিন্তু পাইয়ের থেকে বড়, তাই না? এরকম আমি ভাবো, তাহলে অ্যাঙ্গেলটা অবশ্যই পাইয়ের থেকে বড়। এরকম যদি হয় তাহলে পাইয়ের থেকে বড় আর 2 পাইয়ের থেকে ছোট, তাই না? কিন্তু যখন এরকম হবে তখন তো লার্জেস্ট অ্যাঙ্গেলটা কত? 2 পাই। তাহলে খুব স্বাভাবিকভাবে θ2 হচ্ছে গ্রেটার দ্যান পাই অ্যান্ড লেস ইকুয়াল টু 2 পাই। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু পাই যখন হবে তখন তো লার্জেস্ট অ্যাঙ্গেল স্মলেস্ট অ্যাঙ্গেল দুটোই সেম, তো তখন লার্জেস্ট অ্যাঙ্গেলটা একটু পাই হতে পারে। তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিতে হবে। বুঝতে পেরেছো? তো এই হলো অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। বুঝেছো? এই হলো অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আবার আমি একটা প্রশ্ন করি অ্যাঙ্গেল নিয়ে এবং তার আনসারটা দাও। কোশ্চেনটা হচ্ছে এই রকম, ধরা যাক এ বি সি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এই হলো এ বি সি হলো একটা ট্রায়াঙ্গেল। এই এ, এই বি, এই সি। মনে রাখবে, আমার মনে হয় যে তোমরা জানো, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়, এই অ্যাঙ্গেলকে ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করা হয়, আর এই অ্যাঙ্গেলকে ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করা হয়। মানে এখানে এ বি সি এর ডুয়াল মিনিং আছে। একটা তো এই ভার্টিসেসের সিম্বল, আবার সেই অ্যাঙ্গেলেরও সিম্বল। এবার আমাকে এবি ভেক্টর অ্যান্ড বিসি ভেক্টর এদের মধ্যেকার স্মলেস্ট অ্যাঙ্গেল কি? মানে সোজা কথা, কোশ্চেনটা হলো স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন এবি ভেক্টর অ্যান্ড বিসি ভেক্টর ইকুয়াল টু কত হবে? বলতে পারবে কত হবে? তো দেখো, এবি ভেক্টর মানে কোনটা? এই হলো এবি ভেক্টর। বিসি ভেক্টর মানে কোনটা? এইটা। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এমনভাবে ভেক্টরসগুলোকে শিফট করা যাতে তাদের টেল সেম পয়েন্ট হয়ে যায়। তাহলে এই ভেক্টরকে যদি এরকম নামিয়ে দিই, মানে এটাকে যদি এইরকমভাবে নামিয়ে দিলাম, তাহলে টেলটা সেম পয়েন্ট হয়ে গেল। কোন পয়েন্টে টেল হলো? এই পয়েন্টে টেল হয়ে গেল, কমন টেল। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে এইটা, একটা হলো এইটা। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল কোনটা? এইটা হচ্ছে, এই হলো আমাদের স্মলেস্ট অ্যাঙ্গেল। এখন এর ম্যাগনিচিউড কত, মানে এর ভ্যালুটা কত? পুরোটা পাই, পাই থেকে বি বাদ, মানে পাই মাইনাস বি। পাই মাইনাস বি। সুতরাং বি লিখে দেবে না স্মলেস্ট অ্যাঙ্গেল, তাহলে কিন্তু মারাত্মক ভুল করবে। সুতরাং বি ভেরি কেয়ারফুল। তাহলে এখানেই বলো দেখি, বিসি ভেক্টর আর সিএ ভেক্টরের মধ্যেকার স্মলেস্ট অ্যাঙ্গেল কি হবে? বিসি ভেক্টর আর সিএ ভেক্টরের মধ্যে, তাহলে বিসি ভেক্টর তো এখানে আঁকাই আছে, সিএ ভেক্টর হচ্ছে এইটা। তাহলে কি করতে হবে? এটাকে আমাকে শিফট করে ফেলতে হবে এইদিকে। বুঝতে পেরেছো? এইদিকে আমাকে শিফট করে ফেলতে হবে। তাহলে এরকম শিফট করে দিলাম, মানে এইরকম। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল কোনটা হয়ে গেল? এইটা হয়ে গেল আমাদের স্মলেস্ট অ্যাঙ্গেল। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেলের মেজার কত হচ্ছে? সে পাই মাইনাস সি। কিন্তু এবি ভেক্টর আর এসি ভেক্টর যদি বলতাম, তাহলে যেহেতু এটাই কমন টেল, তাহলে কিন্তু এটা হতো স্মলেস্ট অ্যাঙ্গেল। অত এই ব্যাপারে ভুল করো না। অত যা বললাম এটাতে স্টিক করে থাকবে। তবে ভেক্টরের অ্যাঙ্গেলসগুলোর মধ্যে, ভেক্টরসের
অ্যাঙ্গেলসগুলোর মধ্যে কোনো ভুল করবে না। তো এই হলো অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। এবার আমরা 3-ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বলতে কি বুঝি সেটা একটুখানি জেনে নিই। তো কি স্টাডি করব? 3-ডাইমেনশনাল right-handed rectangular Cartesian coordinate system। তো এটা মন দিয়ে শোনো। এই স্পেসে 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস নাও এবং যারা ইন্টারসেক্ট করছে একটা পয়েন্টে। যেমন ধরা যাক এই একটা স্ট্রেট লাইন নিলাম, দেখতে পাচ্ছ খুব সরু, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আরেকটা স্ট্রেট লাইন নাও এইরকম, অতএব দেখো মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলেছি, তাহলে এই দুটোকে তো পারপেন্ডিকুলার হতেই হবে এবং এরা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আর আরেকটা লাইন নাও যেটা দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার, ধরা যাক এরকম নিলাম, দেখতে পাচ্ছ এইরকম। এরকম 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস নাও। তার মধ্যে একটাকে নাম দেব এক্স অ্যাক্সিস, একটাকে নাম দেব ওয়াই অ্যাক্সিস, আরেকটাকে নাম দেব জেড অ্যাক্সিস। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ ভালো করে? এই রকম 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনস নেবে ইন স্পেস। বুঝতে পেরেছো? এইরকম 90 ডিগ্রিটাও সরে গেল। এই হলো ব্যাপার। আর এরা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওই পয়েন্টটাকে ও নাম দাও এবং এই পয়েন্টের একটা নাম আছে, সেটা হলো অরিজিন। মানে যেই পয়েন্টে 3টে লাইন ইন্টারসেক্ট করেছে ওই পয়েন্টটাকে আমরা বলি অরিজিন, আর যেটাকে ইউজুয়ালি ও দিয়ে ডিনোট করা হয়। তাহলে আগে আমরা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা প্লেনে আছে, সেটাকে আমরা বলি এক্স ওয়াই প্লেন। ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস একটা প্লেনে আছে, সেই প্লেনকে বলি ওয়াই জেড প্লেন। আর আরেকটা হলো যেখানে জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস একটা প্লেনে আছে, তো ওইটাকে বলি জেড এক্স প্লেন। তাহলে একটা প্লেন হলো কি প্লেন বলো? এক্স ওয়াই প্লেন, এই যে এক্স ওয়াই হাইফেন প্লেন এভাবে লিখবে। আরেকটা কি বলো? ওয়াই জেড প্লেন, আরেকটা কি? জেড এক্স প্লেন। আর ঠিক এই অর্ডারে লিখবে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। তুমি অবশ্য ওয়াই জেডকে জেড ওয়াই লিখলে ভুল কিছু হয়ে যায় না, শুনতে ভালো লাগে না। তেমনি জেড এক্সকে এক্স জেডও লিখতে পারো, লিখতেই পারো, তবে শুনতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এই অর্ডারটা লিখবে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। অনেকটা এইরকম একটা সার্কেল আঁকে নাও, এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। ঠিক আছে? এই 3টে প্লেনের মধ্যে যে কোনো একটা প্লেনকেই বলা হয় কোঅর্ডিনেট প্লেন। বুঝতে পেরেছো? তাহলে এক্স ওয়াই প্লেন হচ্ছে একটা কোঅর্ডিনেট প্লেন, ওয়াই জেড প্লেনটাও হলো একটা কোঅর্ডিনেট প্লেন, জেড এক্স প্লেনটাও হলো একটা কোঅর্ডিনেট প্লেন। তাহলে উই হ্যাভ 3 কোঅর্ডিনেট প্লেনস। ঠিক আছে? এবার আমরা একটু এগোই। তাহলে যেহেতু এক্স ওয়াই প্লেন আর এক্স ওয়াই প্লেন মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা একটা প্লেনে আছে যেটাকে এক্স ওয়াই প্লেন বলে, সেই প্লেনটাকে আগে এই বোর্ডে আঁকি। তো ভাবতেই পারি যে এক্স ওয়াই প্লেন যেখানে আছে সেখানেই আমি প্লেন অফ দ্য বোর্ডকে নিয়ে গেলাম। ঠিক আছে? তো এই হলো সেই যে দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন,
ধরা যাক এই হলো আমাদের নাম দিয়েছি এক্স অ্যাক্সিস, এইটাকে নাম দিয়েছি ওয়াই অ্যাক্সিস, আর যেমনটা বলেছিলাম এই পয়েন্টটাকে নাম দেব ও, আর এটাকে কি বলা হয়ে থাকে বলো, অরিজিন। তাহলে জেড অ্যাক্সিসটা কেমন, জেড অ্যাক্সিস লাইনটা এই রকম, এই ঢুকে পারপেন্ডিকুলারলি গেছে একদম ওপারেও চলে গেছে। এখন এইটা তো আর এখানে আঁকা যাবে না, তো মনে মনে একটু কল্পনা করে রাখো, ঠিক আছে। এইবার দেখো যে আমরা এই ডিরেকশনটাকে যদি আমরা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন নিই, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এই ডিরেকশনটা হচ্ছে নিলাম পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে এখান থেকে এর যে বাঁ দিকে চলে যাও বা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে দাও, তাহলে এটা তো ওয়াই অ্যাক্সিস ছিলই, তাহলে এইটাকে নেব আমরা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। এটাকে কি নেব, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। তাহলে স্বাভাবিকভাবেই এটা হলো এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন, আর এটা হলো ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন। তাহলে জেড অ্যাক্সিসটা তো এই যে এই লাইনটা, তো তুমি ভেবে নাও যে এই প্লেন অফ দ্য বোর্ডটা তুমি মাটিতে রেখেছো, ভেবে নাও যে প্লেন অফ দ্য বোর্ডটা মাটিতে আছে। এবার তুমি দাঁড়িয়ে পড়ো, কোন দিকে দাঁড়িয়ে পড়বে, এক্স অ্যাক্সিসের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ো। তাহলে তোমার বাঁ দিকটা হলো, মানে এইভাবে যদি দাঁড়িয়ে পড়ো, ঠিক আছে, এইভাবে একদম যাতে রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড যাতে 90 ডিগ্রিতে থাকে, তাহলে তোমার রাইট হ্যান্ডটা হচ্ছে ডিরেক্ট করছে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে, আর লেফট হ্যান্ডটা ডিরেক্ট করছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে। জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনটা নেবে তোমার হেডটা যেদিকে ডিরেক্ট করছে সেই দিকে। তো ছবিতে কোনটা হয় বলো দেখি, তো এটাকে নামিয়ে দাও, তো দাঁড়িয়ে পড়লে এই যে দিকটা, দিস ইজ দ্য পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। এই যে আর এই দিকটা যে এটা হলো জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, আর ওই দিকের যে ডিরেকশন সেটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার। ছবিতে আমি ওটাকে এখানে জেড অ্যাক্সিসকে এইভাবে এখানে এঁকে দিতে পারি, তবে বুঝতে পারাটাই হচ্ছে আসল কথা। তাহলে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, বুঝতে পেরেছো? ভেরি গুড। আগে জেনে নি ইউনিট ভেক্টর কাকে বলে। ইউনিট ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের ম্যাগনিটিউড 1, এরকম ভেক্টরকেই বলা হয় ইউনিট ভেক্টর। মানে সোজা কথা হলো আলফা ভেক্টরকে আমরা বলবো ইউনিট ভেক্টর ইফ mod alpha vector equal to 1। বুঝতে পেরেছো? খুবই সহজ। তাহলে কি, আচ্ছা আরেকটা বলে দিই যে সাধারণত ইউনিট ভেক্টরে একটা আলাদা সিম্বল আছে। যদি ধরা যাক n হলো, মানে n ভেক্টর হচ্ছে একটা ইউনিট ভেক্টর, তাহলে এই ভেক্টরকে অনেক সময় n তার মাথায় একটা টুপি পরিয়ে দাও, মানে n ক্যাপ বা n হ্যাট দিয়ে ডিনোট করা হয়। তাহলে ইউনিট ভেক্টরের নোটেশন কি হয় বলো? যেমন আলফা ক্যাপ, বিটা ক্যাপ, বুঝতে পেরেছো, এম ক্যাপ, ইটিসি। তাহলে ইউনিট ভেক্টরের জন্য আলাদা সিম্বল আছে, আলফা ক্যাপ, বিটা ক্যাপ, এম ক্যাপ, এন ক্যাপ, ক্যাপও বলতে পারো, হ্যাটও বলতে পারো। ঠিক আছে, তাহলে বলো দেখি আমি এখন যা লিখছি সেটা কি ঠিক লিখছি? যে আলফা ভেক্টর যদি যে কোনো একটা ভেক্টর হয়, তাহলে আলফা ভেক্টর বাই মড আলফা ভেক্টর হচ্ছে একটা ইউনিট ভেক্টর।
আলফা ভেক্টর বাই মড আলফা ভেক্টর হচ্ছে একটা ইউনিট ভেক্টর। এই কথাটা কি ঠিক লেখা হয়েছে? একটু চিন্তা করে ভাবো। হ্যাঁ বললে? যদি তোমরা হ্যাঁ বলে থাকো তাহলে একটা কথা আছে, ধরো আলফা ভেক্টরটা জিরো ভেক্টর, তাহলে তাহলে তোমার কথাটা একদম বরবাদ হয়ে গেল। এই কারণটা বলতে পারো যে ইফ আলফা ভেক্টর নট ইকুয়াল টু জিরো ভেক্টর, দেন alpha vector by mod alpha vector is a unit vector. বুঝতে পেরেছো যে আলফা ভেক্টর যদি নন নাল ভেক্টর হয় তাহলে আলফা ভেক্টর বাই মড আলফা ভেক্টর অলওয়েজ একটা ইউনিট ভেক্টর হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ওরকম রাইট হ্যান্ডেড সিস্টেমটা নিয়ে নিয়েছিলাম। এক্স অ্যাক্সিস পজিটিভ ডিরেকশন, ওয়াই অ্যাক্সিস পজিটিভ ডিরেকশন, জেড অ্যাক্সিস পজিটিভ ডিরেকশন কাকে বলে সেটাও জেনে ফেলেছিলাম। এইবার একটা কথা বলছি এবং এটা একদম মনে রাখবে, আর মনে রাখাটা খুব সোজা, কেউ কিছু জানুক বা না জানুক, দেখি এটা সবার মনে থাকে। সেটা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে একটা ইউনিট ভেক্টর মনে রাখবে যার ম্যাগনিটিউড হচ্ছে 1, এরকম একটা ভেক্টরকে আমরা আই ক্যাপ দিয়ে ডিনোট করি। আই ক্যাপ, স্মল আই, তার মাথায় টুপি। ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে যে ইউনিট ভেক্টরটা আছে সেটাকে আমরা জে ক্যাপ দিয়ে ডিনোট করি। আর এখানে তো এই দিকটা হলো জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, তাহলে এই দিকে যে ইউনিট ভেক্টরটা আছে তাকে আমরা স্মল কে, তার মাথায় কে টুপি দিয়ে মানে কে ক্যাপ দিয়ে ডিনোট করি। বুঝতে পেরেছো? এই কে, স্মল কে লেখার জন্য সব থেকে ভালো হলো একটা ছোট বড় ডান্ডি দেবে, কে লিখবে এরকম, তাহলে কে ক্যাপ। ঠিক আছে? পার্ট 2-তে আমি বলেছিলাম যে যদি আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর তিনটে ভেক্টর হয় যারা নন কোপ্ল্যানার, অর্থাৎ পুরো স্পেসে আছে কিন্তু একটা প্লেনে নেই। আর যদি ডেল্টা ভেক্টর এনি ভেক্টর হয় তাহলে ডেল্টা ভেক্টরকে এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। মানে if alpha vector, beta vector, gamma vector be three non-coplanar vectors, then any vector delta vector can be expressed as a linear combination of alpha vector, beta vector and gamma vector. What does it mean? মানে ডেল্টা ভেক্টরকে লেখা যাবে k1 alpha vector plus k2 beta vector plus k3 gamma vector for some scalars k1, k2 and k3। ঠিক? এইবার দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই যে তিনখানা ভেক্টরস এরাও নন কোপ্ল্যানার। আর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি কাকে বলা হয় সেটা একটু আগেই বললাম। তাহলে যে কোনো ভেক্টরকেই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। তাহলে আলফা ভেক্টর যদি যে কোনো ভেক্টর হয় তাহলে আলফা ভেক্টরকে অলওয়েজ সাম স্কেলার আই ক্যাপ প্লাস সাম স্কেলার জে ক্যাপ প্লাস সাম স্কেলার কে ক্যাপ করে লেখা যায়। এই নিয়ে আর কোনো সংশয় থাকতে পারছে না। বুঝতে পেরেছ? অনেক সময় এই রকম ভাবে লেখাকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তো খুব স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে A1, A2, A3 এইভাবেও লেখা হয়, অথবা সেকেন্ড ব্র্যাকেটে A1, A2, A3ও লেখা হয়। মনে রাখবে A1, A2, A3 কিন্তু তিনটে স্কেলার্স যেটা খুঁজে পাওয়া যাবে, তাই না? মানে এই যে A1, A2, A3, ঠিক আছে, এরা হচ্ছে ফর সাম স্কেলার্স A1,
A2 অ্যান্ড A3। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। এই প্রসঙ্গেই দেখো XY প্লেনে আছে বা XY প্লেনের প্যারালালি আছে এরকম যে কোনো ভেক্টরকে কিভাবে লেখা যাবে? খেয়াল রাখো XY প্লেনের প্যারালাল যে কোনো ভেক্টরকে শিফট করে তুমি XY প্লেনে নিয়ে আসতে পারো। সুতরাং এনি ভেক্টর, ধরা যাক কি নাম দিই, গামা ভেক্টর নাম দিই, ইন দ্য XY প্লেন, সেটাকে এক্সপ্রেস করা যাবে আই ক্যাপ জে ক্যাপের লিনিয়ার কম্বিনেশন করে। কেন? আগের পার্ট 2 ক্লাসেই বলেছিলাম, এপিসোড 1 পার্ট 2তেই বলেছিলাম যে আলফা ভেক্টর বিটা ভেক্টর যদি দুটো নন কোলিনিয়ার ভেক্টরস হয় এবং গামা ভেক্টর যদি একটা ভেক্টর হয় যেটা লাই করছে আলফা ভেক্টর বিটা ভেক্টর যে প্লেনে আছে সেই প্লেনেই, বা অন্য ভাষায় বললে গামা ভেক্টর ইজ আ ভেক্টর প্যারালাল টু দ্য প্লেন কন্টেনিং আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর, তাহলে গামা ভেক্টরকে অলওয়েজ লেখা যাবে k1 alpha vector plus k2 beta vector for some scalars k1 and k2। যদি স্টুডেন্টসরা এটা নিয়ে অসুবিধা থাকে তাহলে আমি তোমাদের বলবো যে এপিসোড 1 পার্ট 2 ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 2কে আবার দেখতে। তাতেও যদি তোমাদের সংশয় থাকে তাহলে 3টে রাস্তা খোলা আছে। এখন যে নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠবে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠবে সেই মেল আইডিতে তোমরা মেল করতে পারো, অথবা ইউটিউবে এসবি ম্যাথ স্ট্যাট ম্যাথ ক্লাস যেখানে এই চ্যানেলটা পোস্ট হয়েছে সেখানে তোমরা সেখানকার যে কমেন্ট সেকশন সেখানে কমেন্ট সেকশন করেও জানাতে পারো। তাহলে আমি তোমাদের যে সন্দেহটা, তোমাদের যে ডাউট সেটাকে ক্লিয়ার করে দেব। বুঝতে পেরেছো? তবে আশা করছি যে অত কিছুর প্রয়োজন নেই, পার্ট 2টাকে ভালো করে আবার যদি দেখো তাহলেই বুঝতে পেরে যাবে। তাহলে এক্ষেত্রে গামা ভেক্টর যদি XY প্লেনের যে কোনো ভেক্টর হয় অথবা XY প্লেনের সঙ্গে প্যারালালি আছে এমন যে কোনো একটা ভেক্টর হয়, তাহলে গামা ভেক্টরকে A1 i ক্যাপ প্লাস A2 জে ক্যাপ করেও লেখা যাবে। বুঝতে পেরেছো? তবে এই ভেক্টরগুলো যে লেখার ধরনটা সেটা এতটাই খুব স্পষ্ট, জিওমেট্রিক্যালিও বোঝাটা খুব সহজ, সেটা আমরা এই একটু পরেই দেখাচ্ছি। দেখিয়ে দিই। ধরা যাক যে গামা ভেক্টরটা হচ্ছে XY প্লেনে আছে অথবা XY প্লেনের প্যারালালি আছে। তো আগে XY প্লেনটাকে একটু ড্র করে নিই। এই হলো তোমার x অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশন, এটা হলো y অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশন। সুতরাং এই প্লেন অফ দ্য বোর্ডটাই হলো XY প্লেন। আমরা জানি এই অ্যালং এ ইউনিট ভেক্টর হলো i ক্যাপ, এই অ্যালং এ ইউনিট ভেক্টর হলো j ক্যাপ। এবার গামা ভেক্টর যেহেতু XY প্লেনে আছে অথবা XY প্লেনের প্যারালাল আছে, ধরে নেওয়া যাক যে এটাই হচ্ছে সেই গামা ভেক্টরটা। ধরা যাক XY প্লেনের প্যারালালই আছে, মানে এরকম আছে, হয় এরকম আছে বা এরকম আছে। তাহলে এটাকে তো আমরা প্যারালালি শিফট করে এখানে নিয়ে আসতে পারি যাতে XY প্লেনে থাকে, আবার প্যারালালি শিফট করতে পারি যাতে টেলটা এই পয়েন্টের সঙ্গে কোইনসাইড করে যায়। তাহলে এইভাবে আমরা গামা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। তো ধরা যাক যে এইটা হলো সেই গামা ভেক্টরটা, এই হলো ধরা যাক এটাই হলো সেই গামা ভেক্টর। তাহলে এই পয়েন্টটা তোমার হলো ও। এখন এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। এবার দেখো এই যে ভেক্টরটা এটা নিশ্চিতভাবে যেহেতু আই ক্যাপের প্যারালাল, তাহলে এটাকে সাম মাল্টিপল অফ আই ক্যাপ লেখা যাবে। যেমন এই ভেক্টরকে কি লেখা যাবে? A1 i ক্যাপ
ফর সাম স্কেলার a1। ঠিক কথা, মনে রাখবে a1 যে একের বড় হবে তার কোনো মানে নেই। এই ইউনিট ভেক্টরটা যত এত বড়, ধরা যাক এই ভেক্টরটা এত ছোট, তাহলে তো এতটা হয়ে গেল, মানে কি a1টা কিন্তু একটা ফ্র্যাকশনও হতে পারে, বা একের বড় হতে পারে, একের ছোট হতে পারে। এমনকি যদি এই ভেক্টরটা এখানে থেকে যায় গামা ভেক্টরটা, তাহলে a1টা কিন্তু নেগেটিভও হতে পারে। তাহলে এবার দেখো এই ভেক্টরটা কত হবে, এই দিকের অ্যালং ইউনিট ভেক্টর কত, জে ক্যাপ। তাহলে এই ভেক্টরটাকে কি লেখা যাবে, জে ক্যাপের সাব মাল্টিপল। মানে একটা স্কেলার a2 খুঁজে পাওয়া যাবে যাতে এই ভেক্টরটা হয় a2 জে ক্যাপ। মনে রাখবে a2টা কিন্তু পজিটিভ নাম্বার, ফ্র্যাকশন হতে পারে, a2 একের বড় হতে পারে, কিন্তু মনে রাখবে এই ভেক্টরটা তো এখানেও থাকতে পারতো না, বা এই ভেক্টরটা তো এখানেও থাকতে পারতো, সেক্ষেত্রে a2টা নেগেটিভও হয়ে যায়। এ কারণে a2 যে স্কেলারটা আছে সেটা নেগেটিভ হতে পারে, নেগেটিভ রিয়েল নাম্বার হতে পারে, পজিটিভ রিয়েল নাম্বার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, নেগেটিভ ফ্র্যাকশন হতে পারে, যা খুশি। তেমনি a1 এর বেলাতেও। এবার ট্রায়াঙ্গেলও লাগাও, এই ভেক্টর যেহেতু a1 i ক্যাপ, এই ভেক্টরটা a2 j ক্যাপ, তাহলে এই ভেক্টরটা কত হয়ে যায়, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ। এই কারণেই গামা ভেক্টরকে কি লেখা যায়, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ। এই কারণেই আগে বলেছিলাম যে যদি গামা ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ যে প্লেনে আছে, মানে সোজা কথা xy প্লেনে যদি থাকে কিংবা xy প্লেনের প্যারালাল হয়, তাহলে গামা ভেক্টরকে আই ক্যাপ এবং জে ক্যাপের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যায়। সেটা আমরা এখান থেকে খুব স্পষ্ট করেই বুঝতে পেরেছি। তেমনি আগের যে পার্ট 2তে, এপিসোড 1 পার্ট 2তেও যে বলেছিলাম যে গামা ভেক্টরকে আলফা ভেক্টর বিটা ভেক্টরের যে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যায়, সেটাও একই রকমভাবে তোমরা নিশ্চয়ই প্রমাণ করে ফেলতে পারবে। কিন্তু আবার বলছি, প্রমাণ তো করতে যদি পারো খুব ভালো, সে করতে পারো বা না পারো, এই সত্যটা কিন্তু মনে রেখো, কারণ বহু জায়গায় ব্যবহার হবে। যদি মনে না রাখো তাহলে ব্যবহার করতে পারবে না, তখন দেখবে যে খুব মুশকিলে পড়বে। এবার আমরা পড়ব পজিশন ভেক্টর অফ আ পয়েন্ট। Position vector of a point, বা এটাকে এভাবেও বলতে পারো ভেক্টর কোঅর্ডিনেট অফ আ পয়েন্ট। ঠিক আছে, তো শুরু করা যাক। কি করবে, এই যে পুরো স্পেসটা আছে, এই যে পুরো স্পেসটা আছে, এই স্পেসে একটা পয়েন্ট তুমি তোমার পছন্দের নিয়ে নাও। মানে একটা পয়েন্টকে তুমি পছন্দ করে নাও। করেছো? যে কোনো জায়গায় করতে পারো। যেখানে করেছো তুমি প্লেনটাকে, এই প্লেন অফ দ্য বোর্ডকে নিয়ে যেতে পারো এমনভাবে যাতে ওই পয়েন্টটা এই প্লেনে থাকে, বাস তাহলেই চলবে। সেটাও নানানভাবে, ধরা যাক এই পয়েন্টটা আছে, এই বোর্ডকে আমি এইভাবে নিয়ে গেলাম, বা এইভাবেও নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো নিয়ে যাওয়ার পর আমি ছবিটা তাহলে এরকম আঁকতে পারি যে এই হলো আমাদের পছন্দের পয়েন্ট। ঠিক আছে, এটাই হলো, দিস ইজ দ্য পয়েন্ট অফ মাই চয়েস। এই মাই চয়েস কথাটার মানেটা কি, এখানে মাই চয়েস মানে হলো তুমি যখন করছো তুমি, আমি যখন করছি কোন আমি, এইরকম। বুঝতে পেরেছো? এই পয়েন্টটাকে যা খুশি নাম দিতে পারো, ধরা যাক নাম দিলাম ও। ঠিক আছে, বোঝা গেল? এবার যে কোনো ভেক্টর নাও, ও না, যে কোনো ভেক্টর বলছি, এবার যে কোনো পয়েন্ট নাও ইন স্পেস, যে কোনো পয়েন্ট। ধরা যাক এই পয়েন্টটা নিয়েছো,
বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে? এই পয়েন্টটা ধরা যাক নিয়েছো, এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে দাও। বুঝতে পেরেছো? তো ধরা যাক আপাতত এই পয়েন্টটা ধরা যাক এই প্লেনে নিলাম। তো ধরা যাক পয়েন্টটা তুমি নিয়েছো এই পয়েন্টটা, ঠিক আছে? পি, আচ্ছা ঠিক আছে দিয়েছো। এইবার এটা মিলিয়ে দাও, এই নিলাম, পয়েন্টটাকে এ নাম দিলাম। ওকে, এই পয়েন্টটা মিলিয়ে দাও। এইবার তুমি এখানে একটা অ্যারো দিয়ে দাও, তাহলে এটা একটা ভেক্টর। ঠিক, কেন একটা ভেক্টর? আগেই বলেছি, যদি এখানে এখনো বুঝতে অসুবিধা হয়ে থাকে এটা কেন ভেক্টর, তা আমি তোমাদের বলবো যে ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 1টা দেখে নিতে। তাও আমি এখানে আবার বলে দিই, why this is a vector, because this is a directed line segment, so this is a vector. তো ধরা যাক এই ভেক্টরটা হলো এ ভেক্টর, মানে ও এ ভেক্টর, এটাই হচ্ছে এ ভেক্টর। বুঝতে পেরেছো? তাহলে আমরা বলবো এ পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও হলো এ ভেক্টর। We say that the position vector of the point A with respect to the point O is a vector. আর এই ফেনোমেননকে আমরা এইভাবে এক্সপ্রেস করি, যেখানে ব্র্যাকেটে লিখলাম এ ভেক্টর। যখনই একটা পয়েন্টের পাশে ব্র্যাকেটে লেখা থাকবে এ ভেক্টর, তাহলে বুঝে নেবে যে এ ভেক্টর হলো এই পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু সাম পয়েন্ট। এক্ষেত্রে কি? দ্যাট পয়েন্ট ইজ ও। অনেক সময় ও পয়েন্টটাকে বেস পয়েন্টও বলা যায়, ঠিক আছে? এমনকি অরিজিন বললেও কিছু ভুল হয় না। কি বলতে পারি? অরিজিন। তবে বেস পয়েন্ট বলাটা বেশি ভালো, ঠিক আছে? বোঝা গেল কথাটা? তাহলে আরেকটা পয়েন্ট নিই। ধরা যাক পয়েন্টটা আমি নিলাম এখানে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করে দিলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করে দিলাম, তাহলে এখানে একটা অ্যারো দিয়ে দিলাম, তাহলে এটা একটা ভেক্টর। ধরা যাক এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, তাহলে বি পয়েন্টের পজিশন ভেক্টর হলো বি ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। বুঝতে পেরেছো? এবং এক্ষেত্রে আমরা কিভাবে এটাকে এক্সপ্রেস করব, মানে নোটেশনটা কি থাকবে, ওই যে বি পয়েন্টটা লিখেছো পাশে দিয়ে দেবে ব্র্যাকেটে বি ভেক্টর, যেমনভাবে এখানে এ পাশে এ ভেক্টর লিখেছি সেরকম। বুঝতে পেরেছো? এইরকম। ধরা যাক এখানে আরেকটা পয়েন্ট এই প্লেনেই নেওয়া যাক, ধরা যাক এখানে নিলাম, ঠিক আছে? এই পয়েন্টটাকে ধরা যাক নাম দিলাম সি। তাহলে এটা মিলিয়ে দাও, মিলিয়ে দিলে এখানে একটা অ্যারো দিয়ে দাও, তাহলে এটা একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম নিলাম সি ভেক্টর। তাহলে আমরা কি বলবো? সি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও হলো সি ভেক্টর। এবং এই ফেনোমেননকে এইভাবে এক্সপ্রেস করব, সি ব্র্যাকেটের পাশে হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে সি ভেক্টর, সি এর পাশে ব্র্যাকেট দেবে, ব্র্যাকেটে লিখবে সি ভেক্টর। তাহলে এখানে সি ভেক্টর ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট সি উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও, বা উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও টেকেন অ্যাজ বেস পয়েন্ট। বুঝতে পেরেছো? মানে এমনকি উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও লিখলে বাস তাহলেই চলবে, উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও অ্যাজ বেস পয়েন্ট এই কথাটা না লিখলেও চলবে। মোটমাট কথাটা স্পষ্ট হলেই হয়। তাহলে এইভাবে দেখো যে এই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো পয়েন্টে তুমি নাও না কেন, ওই পয়েন্টের পজিশন ভেক্টর অলওয়েজ লিখে ফেলা যাবে উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট ও, কিংবা তোমার পছন্দের অন্য একটা পয়েন্ট নাও,
সেই পয়েন্টের রেসপেক্টেও সেই পয়েন্টের পজিশন ভেক্টর লিখে ফেলতে পারো। কিন্তু একবার একটা পয়েন্ট নিয়ে নেবে যখন, তখন ওটা আর চেঞ্জ করবে না। চেঞ্জ করতে পারো, তা তোমাকে বলতে হবে যে আমি এখন চেঞ্জ করে ফেলেছি। তো শুধু চেঞ্জ করে ঝামেলা ডেকে আলাদা কোনো মানে হয় না। তবে কখনো যদি তোমার মনে হয় করতে পারো, ফুল ইন্ডিপেন্ডেন্স আছে তোমার। বুঝতে পেরেছো? আচ্ছা, এইভাবেও বলা যেতে পারে যে এই পয়েন্টের ভেক্টর কোঅর্ডিনেটস হচ্ছে এ ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। একই রকমভাবে এখানে একটা বি পয়েন্ট নিয়েছিলাম, তাহলে বি পয়েন্টের ভেক্টর কোঅর্ডিনেট হচ্ছে বি ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। মানে সোজা কথা, পজিশন ভেক্টরও বলা যায়, ভেক্টর কোঅর্ডিনেটও বলা যায়। তবে ভেক্টর কোঅর্ডিনেট কিন্তু ব্যবহার হয় না। ভেক্টর কোঅর্ডিনেট কথাটা কেন ব্যবহার করেছি? যাতে এটা বুঝতে পারা যায় যেমনভাবে একটা পয়েন্টের 2 ডাইমেনশন জিওমেট্রিতে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস করেছো, 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে একটা পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস করেছো, বা 3 ডাইমেনশনে একটা পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস করেছো, তেমনি এখানে একটা পয়েন্টের ভেক্টর কোঅর্ডিনেট করলাম। মানে এটাও একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটাও হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম। বুঝতে পেরেছো? সুতরাং ভেক্টরের কোয়ালিটি লাগিয়ে, মানে ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স লাগিয়ে আমি কোঅর্ডিনেট ভেক্টর কোঅর্ডিনেটও করতে পারি, মানে একটা কোঅর্ডিনেট সিস্টেমও মানে ইন্ট্রোডিউস করতে পারি। বুঝতে পেরেছো? তবে এখানে ভেক্টর কোঅর্ডিনেট না বলে পজিশন ভেক্টর কথাটা বেশি ব্যবহার হয়। বুঝতে পেরেছো? তো তোমরা বলবে হ্যাঁ। যাকে একটা নিয়ে আরেকটু কিছু কথা হোক। ধরো এইটাকেই তুমি বেস পয়েন্ট নিলে, আর এই হলো একটা পয়েন্ট এ, আর এই মিলিয়ে দিলে, এই অ্যারো দিলাম, এই ও এ ভেক্টরটা হলো এ ভেক্টর। তাহলে আমরা বললাম যে এ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও অ্যাজ বেস পয়েন্ট। এবং এই যে স্টেট অফ অ্যাফেয়ার, এটাকে আমরা জাস্ট এখানে ব্র্যাকেটে এ ভেক্টর লিখে দিলেই হয়। এ পাশে এ ভেক্টর যখনই লিখে ফেলছি, তখনই আমরা বুঝে যাচ্ছি যে এ ভেক্টর হলো এ পয়েন্টের পজিশন ভেক্টর। এবার একটা মজার জিনিস দেখো, দেখো এখানে এ ভেক্টর দুটো জায়গায় আছে, এখানে একটা আছে, এখানে আছে। এই দুটো জায়গায় থাকলেও এই দুটো এই যে গোল করে যা লিখলাম, মানে এখানেও এই ভেক্টর লিখেছি, এখানেও এই ভেক্টর লিখেছি, এই দুটোর সিগনিফিকেন্স, তাৎপর্য বা ইন্টারপ্রিটেশন এক নয়। মনে রাখবে এই যে এ ভেক্টর, দিস ইজ আ ভেক্টর, বাট যখনই তুমি এই ভেক্টরকে এই পয়েন্টের পজিশন ভেক্টর করে ভাবছো, তখন কিন্তু এ ভেক্টর ভেক্টর নয়। মানে তখন ভেক্টর নয় এরকম ভাবলেও আবার খুব অস্বস্তি লাগতে পারে। তুমি এরকমভাবে নিজের ভিতরে ভেবে নাও যে when a vector is treated as position vector of a point, then that is not a vector. বুঝতে পেরেছো? দেখবে অনেক সুবিধা হবে। বাট যখন এই ভেক্টরকে ভেক্টর করে ভাবছো, তখন তো সেটা ইনডিড আ ভেক্টর। তাহলে এইভাবে এটাকে আমি একটু লিখে দিচ্ছি যে দিস ইজ ইনডিড আ ভেক্টর, দিস ইজ ইনডিড আ ভেক্টর। ঠিক আছে? কিন্তু এইটা don't treat this as a vector, don't treat this as a vector. বুঝতে পেরেছো? কিন্তু মনে রাখবে যে যখনই একটা পয়েন্টের পজিশন ভেক্টর এ ভেক্টর, দেন উই ক্যান মেক আ ভেক্টর আউট অফ ইট। যেমন এভাবে ভাবা যাক, হ্যাঁ, এইভাবে ভাবা যাক যে এই একটা পয়েন্ট,
এই একটা পয়েন্ট পাশে লিখলাম এ ভেক্টর। তাহলে এর মানেটা কি, এ পয়েন্টের পজিশন ভেক্টর হলো এ ভেক্টর। উইথ রেসপেক্ট টু সাম পয়েন্ট আছে, সেটা আমি এখানে অত মেনশন করিনি। যেমন দেখো 2D জিওমেট্রিতেও যখন আমি একটা পয়েন্টের কোঅর্ডিনেটস বলি 2, 3 বা -3, 2 বলেছি কি বলিনি? তখন কি সবসময় আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে মেনশন করতাম? করতাম না মানে এটা নয় যে ছিল না, আছে। মানে উইথ রেসপেক্ট টু সাম কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, 2 ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, একটা পয়েন্টের কোঅর্ডিনেট হলো 2, 3, একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -3, 2। সবসময় ওই কার্টেশিয়ান কোঅর্ডিনেটসকে ডেকে নিয়ে আসার অত মানে নেই, ওটা আন্ডারস্টুড। তাহলে এখানেও যখন এই পয়েন্টের পজিশন ভেক্টর এ ভেক্টর নিচ্ছি, তখন ওটা নিশ্চিতভাবে কোনো না কোনো পয়েন্টের রেসপেক্টেই হয়েছে। তো সেটা অনেক সময় খুলে না বললেও চলে। তো ঠিক আছে, তাহলে যেহেতু এ ভেক্টরটা পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট এ, সুতরাং এ ভেক্টরকে আমি বললাম যে ভেক্টর হিসাবে ট্রিট করবে না। বারবার বলছি, ডোন্ট ট্রিট দিস অ্যাজ আ ভেক্টর। এটা শুনতে একটুখানি অদ্ভুত লাগতে পারে যে ভেক্টর চিহ্ন আছে, সবই আছে, তাও আমি বলছি ভেক্টর ভেবো না। তো আপাতত আমার কথাটা একটু মেনে নাও, বুঝতে পেরেছো? পরে নিজেই বুঝতে পেরে যাবে, আর এগোতে এগোতে আরো কথাটাও বলবো। কিন্তু এখান থেকে আমি একটা ভেক্টর তৈরি করে ফেলতে পারি। সেটা কি? সেটা হলো যে ওই ভেক্টরটা কিন্তু এ ভেক্টর। এইবার এইভাবে যখনই তুমি ভাবছো, তখন এটা কিন্তু ভেক্টর। বুঝতে পেরেছো? ফত এ ভেক্টরকে পজিশন ভেক্টর করে ভাবলে ভেক্টর নয়, কিন্তু ওখান থেকে তুমি সবসময় একটা ভেক্টর তৈরি করে ফেলতে পারছো। তৈরি করতে পারছো মানে কি, আছে, যে জিনিসটা আছে সেইভাবে ভেবে নিয়ে একটা ভেক্টর পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? তাহলে এখানে আরেকটু এগিয়ে গিয়ে একটা কথা বলা যাক, যে ধরা যাক এই হলো এ একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হলো এ ভেক্টর, আর এই একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এইবার এটা মিলিয়ে দাও, এটা অ্যারো দিয়ে দাও। তাহলে আবার দেখো, এ ভেক্টর যেহেতু এ পয়েন্টের পজিশন ভেক্টর, সো এইভাবে ভাবলে এ ভেক্টর ইজ নট আ ভেক্টর। বি ভেক্টর যেহেতু বি পয়েন্টের পজিশন ভেক্টর, তাহলে এইভাবে ভাবলে বি ভেক্টরটা ভেক্টর নয়। কিন্তু আমরা এখান থেকে অলওয়েজ একটা ভেক্টর তৈরি করতে চাই, সেটা হচ্ছে এবি ভেক্টর। এবি ভেক্টর যে একটা ভেক্টর, এটা তো ছবিতে দেখতে পাচ্ছ, দিস ডিরেক্টেড লাইন সেগমেন্ট ইজ এবি ভেক্টর। তাহলে এটা প্রুফ করে ফেলা যাবে যে এবি ভেক্টরটা হয় বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবি ভেক্টরটা হলো বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। বুঝতে পেরেছো? এটা মনে রাখবে, আর প্রুফটাকে একটু ট্রাই করো, দেখো পারো কিনা। তবে মনে রাখবে, প্রুফ করতে পারো বা না পারো, এটা মনে রাখবে। বুঝতে পেরেছো? আর যদি প্রুফ না করতে পারো, তো বারবারই বলেছি, নাম্বার তো দিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল আইডিটাও দিয়েছি, সেখানে মেল করতে পারো। যদি না করো তো নিজেই বোঝো আমার কি করার আছে। তাহলে এবি ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর, এটা কিন্তু মনে রাখবে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো পজিশন ভেক্টর নিয়ে আরেকটা কথা। পজিশন ভেক্টর নিয়ে আরেকটা কথা আমরা জানি এখন। দেখো, ধরা যাক পি হলো একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। মানে ওটাকে আমরা বেস পয়েন্ট নিলাম। এবার ও পয়েন্টটাকে অরিজিন করে একটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন আমরা তৈরি করে ফেলতে পারবো। মানে একটা কার্টেশিয়ান রাইট হ্যান্ডেড রেক্ট্যাঙ্গুলার কার্টেশিয়ান কোঅর্ডিনেটস তৈরি করে ফেলতে পারবো। বুঝতে পারলে না? তো ঠিক আছে, বোঝাচ্ছি। তো ধরো ও পয়েন্টটা নিয়েছি আমরা এখানে, বুঝতে পেরেছো? তো আমরা কি করছি, ধরা যাক এই প্লেন অফ দ্য বোর্ডে
এইটাকে নিলাম এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এইটাকে নিলাম ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। মনে রাখবে পি পয়েন্টটা কিন্তু এই প্লেন অফ দ্য বোর্ডে থাকতে হবে তার কোনো মানে নেই। পি পয়েন্ট এখানে 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 যেখানে খুশি থাকতে পারে কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডের, ঠিক আছে। এবার ওটাকে অরিজিন রেখে এই নিলাম এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এই নিলাম ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, আর এই দিকটা নিলাম মানে এই যে দিকটা, এই যে এই দিকটা নিলাম আমরা জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। বুঝতে পেরেছো? জেড অ্যাক্সিসের পজিটিভ নিতে পারি, এরকম অন্যভাবেও নিতে পারো। তাহলে এভাবে নিতে পারো যে ধরে যাক এটা ছিল ও পয়েন্ট, তো তুমি এই হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এই হলো ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এই হলো জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। তাহলে ওটাকে অরিজিন করে অসংখ্য রকমভাবে তুমি একটা রাইট হ্যান্ডেড কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে পারো, যেটা রেক্ট্যাঙ্গুলার। আমরা রেক্ট্যাঙ্গুলার কার্টেশিয়ান কোঅর্ডিনেট ছাড়া অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম আমরা আলোচনা করছি না। সুতরাং রেক্ট্যাঙ্গুলার কথাটা যদি নাও বলি তাহলে বুঝে নেবে যে ওটা বলা হয়েছে, মানে দ্যাট ইজ আন্ডারস্টুড। বুঝতে পেরেছো? তাহলে জেড অ্যাক্সিস এদিকে আছে, বুঝতে পারলে? তাহলে তো আমরা তিনটে ভেক্টর পেয়ে গেলাম, পেলাম কি না? কি কি ভেক্টর বলো দেখি? একটা হলো আই ক্যাপ, একটা হলো জে ক্যাপ, আর একটা হলো কে ক্যাপ। ঠিক কথা। আই ক্যাপটা কি ছিল, জে ক্যাপ কি ছিল, কে ক্যাপ কি ছিল সেটা আমি আলোচনা করে ফেলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। আই ক্যাপটা হলো ইউনিট ভেক্টর অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, জে ক্যাপটা কি ছিল, ইউনিট ভেক্টর অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপটা ছিল ইউনিট ভেক্টর অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। এইবার দেখো ওপি ভেক্টরটা তো আর ভেক্টর, কোনো সন্দেহ নেই, ঠিক কথা কি না? তাহলে দেখো আবার বলছি, পি আর ভেক্টর যখন পি পয়েন্টের পজিশন ভেক্টর তখন কিন্তু এটাকে ভেক্টর করে ভেবো না, কিন্তু ওপি ভেক্টর কিন্তু আর ভেক্টর এবং দ্যাট ইজ ইনডিড আ ভেক্টর, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই যে ওপি ভেক্টরটা আর ভেক্টর এবং দ্যাট ইজ আ ভেক্টর। তাহলে ওপি ভেক্টর মানে এই আর ভেক্টরকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে, আগেই বলে দিয়েছিলাম। তো ধরা যাক সেই লিনিয়ার কম্বিনেশনটা এইরকম, মানে কি তিনটে স্কেলার এক্স ওয়াই জেড খুঁজে পাওয়া যাবে, স্কেলার্স মানে রিয়েল নাম্বারস। তো এখানেই লিখি, তাহলে এখানে লিখি, হ্যাঁ। তাহলে সো এই হলো দেয়ার এক্সিস্টেড সিম্বল, মনে রাখবে, হ্যাঁ, উল্টো ক্যাপিটালি। এটা কিসের সিম্বল? দেয়ার এক্সিস্ট, সুতরাং আর এর পর থেকে লিখবো না, দেয়ার এক্সিস্টস বা দেয়ার এক্সিস্ট। দেয়ার এক্সিস্ট বাংলায় বললে খুঁজে পাই, ইংলিশে দেয়ার এক্সিস্ট বা উই ক্যান ফাইন্ড। এটা উই ক্যান ফাইন্ড, খুঁজে পাই বা দেয়ার এক্সিস্টেড সিম্বল। তো সো দেয়ার এক্সিস্ট থ্রি scalars x, y, z such that কি, such that এইটাতে লিখে, such that r ভেক্টর হলো x I ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। ঠিক কথা কি না? বুঝতে পেরেছো? তাহলে এই ভিড়ে এটাকে মুছে দিই। এটাকেই আমি বলেছিলাম যে এইভাবেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়, বলেছিলাম। বোঝা গেল? এবার একটা জব্বর কথা বলছি, শোনো। তুমি এইভাবে যেই লিখবে তাহলে আমরা বলবো বা বলতে পারি যে ফার্স্ট ব্র্যাকেটে এক্স ওয়াই জেড এই যে ট্রিপলেটটা, এটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু আওয়ার চোজেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বুঝতে পেরেছো? কি বলতে পারি? যে
we can say that x, y, z are the Cartesian coordinates of the point P, ঠিক আছে, with respect to our chosen Cartesian coordinate system. বুঝতে পেরেছো? মানে যেভাবে আমরা বলেছিলাম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসে পজিটিভ ডিভিশন কীভাবে নেব, ও পয়েন্টটাকে অরিজিন করে, মানে বেস পয়েন্ট ওকে অরিজিন করে, সেই যেটা চুজ করেছিলাম তার রেসপেক্টে আমরা বলতে পারি যে এক্স ওয়াই জেড হলো পি পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। এবং মনে রাখবে পি পয়েন্টের পজিশন ভেক্টর কী ছিল? আর ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর আর ভেক্টর আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড, এই ভাব মানে দুটো একই কথা, কিন্তু দুটো এই কথা কিন্তু দুটো অন্য জগৎ থেকে আসছে। একটা ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেম থেকে আসছে, একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আসছে। বুঝতে পেরেছো? তবে এখানে নিশ্চিতভাবে মনে হচ্ছে একটু অস্বচ্ছতা আছে, কারণ এখন দেখা যাক যে অন্য রকমভাবে একটা পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে আমরা, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে বার করি, বা এটা বলতে কি বুঝি, মানে ডিরেক্টলি উইদাউট টেকিং এনি হেল্প অফ পজিশন ভেক্টর অর ভেক্টর। ঠিক আছে? তো একটু ছবি করে এখন সেটাকে আমি এখন দেখাবো। মনে রাখবে যা দেখাবো সেটা কিন্তু যখন আমরা 3D জিওমেট্রি করব, মানে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রি করব, তখনও কিন্তু এটা খুবই কাজে লাগবে। সুতরাং খুব মন দিয়ে শুনবে। তো আমরা দেখেছিলাম আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এভাবে আর ভেক্টরকে লেখা যায়, যেটাকে এইভাবেও আমরা এক্সপ্রেস করতে পারি। কিন্তু এই যে দুটো এক্সপ্রেশনে আমরা এইভাবেই এক্সপ্রেশনসগুলো, মানে এই যে এইটা আর এটাকে ব্যবহার করব। দেখো আর ভেক্টরের দুটো মর্যাদা আছে, দুটো সিগনিফিকেন্স। একটা কি, আর ভেক্টর হলো ওপি ভেক্টর, একটা হলো আর ভেক্টর অ্যাজ ওপি ভেক্টর, আর আরেকটা হলো আর ভেক্টর অ্যাজ দ্য পজিশন ভেক্টর, যেটাকে পিভি লিখছে, পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি। তাহলে এই হলো একটা মর্যাদা আর ভেক্টরের, আর আরেকটা হলো এই মর্যাদা। ঠিক আছে? তো যখন তুমি আর ভেক্টরকে অ্যাজ ওপি ভেক্টর ভাববে তখন এই সিম্বলটা ইউজ করো। এই যে তখন এই সিম্বলটা ইউজ করো। আর যখন আর ভেক্টর অ্যাজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি হবে তখন এই সিম্বলটা ইউজ করো। মনে রাখবে অন্যরকম কিছু করলেও কিছু যায় আসে না, কিন্তু করলে কি নিজের কাছে জিনিসটা খুব ভালো লাগবে, আর একটু পরে দেখতেও পাবে যে এইভাবে ব্যবহার করাটা বেশি ভালো। তো এখন আমরা চলে যাই একটা পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস কিভাবে আমরা বার করি 3 ডাইমেনশনে। 2 ডাইমেনশনে তো নিশ্চয়ই জানো, আর যদি না জানো তো 2 ডাইমেনশন জিওমেট্রি আমার পোস্ট আছে, সেটা দেখে নিতে পারো। তো এবার দেখো 3 ডাইমেনশনে আমরা কিভাবে একটা পয়েন্টের কোঅর্ডিনেটস বার করি। তাহলে প্রথমত এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন, এই সমস্ত ব্যাপার নিয়ে এই ক্লাসে অলরেডি আলোচনা হয়ে গেছে। তো ভেবে নাও যা বলেছিলাম। তাহলে তোমার হাতে 3খানা কোঅর্ডিনেট প্লেনস আছে, তাই না? তা বলো তো দেখি এই 3খানা কোঅর্ডিনেট প্লেনস পুরো স্পেসকে কটা ভাগে ভাগ করছে? বলো কটা? 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 16টা, কটা? তো খেয়াল করে দেখো 8টা ভাগে ভাগ করছে। ঠিক? বুঝতে পারলে না? ভালো করে ভাবো। তো দেখো যে এই ধরো একটা প্লেন,
এই হলো একটা প্লেন আর এই একটা প্লেন, তাই না? এই একটা প্লেন, ঠিক আছে? তারপরে এই দিকের এই যে এইরকম একটা প্লেন, ঠিক? আর একটা প্লেন কীরকম বলো? একটা এরকম, একটা এইরকম, আর একটা কোরকম, একটা এইরকম। তাহলে দেখো এখানে একটা খোপ তৈরি হলো। তাহলে উপরে দেখো এই প্লেনের উপরে কটা খোপ তৈরি হয়েছে? এই একটা খোপ, এই একটা খোপ, এই একটা খোপ, এই একটা খোপ, আর তলাতেও এরকম 4টে খোপ। তাহলে 4 4 8, তাহলে 8টা খোপ তৈরি হয়েছে। এই এক একটা খোপকে কি বলা হয়? অকটেন্টস। এক একটা খোপকে বলা হয় অকটেন্ট। অকটেন্ট। যেমনভাবে 2 ডাইমেনশন জিওমেট্রিতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই দুখানা অ্যাক্সিস পুরো প্লেনকে কটা ভাগে ভাগ করেছিল? 4টে। এক একটা ভাগকে কি বলা হয়? কোয়াড্রেন্ট। তো কোয়াড্রেন্ট মানে কি? 4টে থেকে কোয়াড্রেন্ট, কোয়ার্টার থেকে কোয়াড্রেন্ট। এখানে 8টা ভাগ, এখানে এক একটা ভাগকে বলা হয় অকটেন্ট। তাহলে এবার যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, সেই পয়েন্টটাকে নাম দাও পি। তাহলে পিটা বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় থাকতে পারে। সুতরাং এই পি পয়েন্টটা এই 8টা খোপের মানে এই অকটেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা অকটেন্টেই থাকতে পারে। এবার ওই পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করো। সব কল্পনায় করো, কারণ ছবি আঁকা মানে কিন্তু তুমি 2Dতে ছবি আঁকবে খুব মুশকিলে পড়বে। মনে মনে কল্পনা করো। বুঝতে পেরেছো? পারছো না? আচ্ছা ঠিক আছে, আরও ভালো করে বোঝাচ্ছি। এই যে ধরো যে ঘরে তুমি বসে আছো, বা এখন আমি যে ঘরে বসে লেকচারটা দিচ্ছি, পুরো জিনিসটা তো আসবে না। তাহলে দেখো এই হলো দেয়ালটা একটা প্লেন, ঠিক? আচ্ছা আমি যে প্লেনে দাঁড়িয়ে আছি, যে ফ্লোরটা, সেটা দেখো একটা প্লেন। আর এই দিকের যে দেয়াল সেটা হচ্ছে আরেকটা প্লেন, ঠিক আছে? দেখো এই একটা প্লেন, এই নিচের দিকে একটা প্লেন, আর এই একটা প্লেন। দেখো 3টে প্লেন হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তুমি ভেবে নিতে পারো যে এই হলো তোমার এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, মানে এই দিকটা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এই দিকটা হলো ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, আর এই দিকটা হলো জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। তাহলে এই একটা খোপ, এর পাশে যদি এটা যদি একটা মিরর হতো, তাহলে এর যে মিরর ইমেজটা দেখতাম মানে ও পারে, ওটা কি হতো? আরেকটা খোপ, মানে একটা অকটেন্ট, ঠিক আছে? এর পিছনে এদিকে একটা, ওইদিকে একটা, আর ঠিক তলাতেও 4টে এরকম, তাই না? তো যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, পয়েন্ট এখানে থাকতে পারে, ওইদিকে থাকতে পারে, সেদিকে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। তো ধরা যাক এখানে ছবিতে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ধরা যাক পি পয়েন্টটা এইটা। তাহলে এখান থেকে আমি কি বললাম? এক্স ওয়াই প্লেন কোনটা? এক্স ওয়াই, যেহেতু এটা এক্স অ্যাক্সিস আর এটাও ওয়াই অ্যাক্সিস, তাহলে এই আমার ফ্লোরটাই হচ্ছে এক্স ওয়াই প্লেন। তাহলে এই পয়েন্ট থেকে ফ্লোরের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করো। ড্র করতে পারবে? এই সোজা একটা পারপেন্ডিকুলার ড্র করো। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কে নাম দাও এন। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কে নাম দাও এন। দিয়েছো? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কে নাম দাও, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কে নাম দাও এন। ঠিক আছে? তাহলে এনটা ওখানে হলো। ওই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো। পারবে করতে? কল্পনা করতে পারছো? না পারলে আবার একটুখানি আমার কথাটা মন দিয়ে শোনো, তাহলেই পেরে যাবে। ওই এন পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো। ওই ফুটটা হলো ধরা যাক কিউ। বুঝতে পেরেছো? বোঝা গেল? তাহলে কিউটা কোথায় আছে? এক্স অ্যাক্সিসের উপরে আছে। এন পয়েন্টটা কোথায় আছে? এক্স ওয়াই প্লেনের উপরে আছে। বুঝতে পেরেছো? এবার ও কিউ, এই যে ডিরেক্টেড ডিস্টেন্সটাও বলে দিয়েছিলাম। যদি বুঝতে না পারো ডিরেক্টেড ডিস্টেন্স, তাহলে আমি বলবো তোমাদের যে 2 ডাইমেনশনাল জিওমেট্রির যে আমার ভিডিওসগুলো আছে, আমার যে লেকচার্সগুলো আছে, সেটা দেখো। তো তুমি 2D জিওমেট্রির এপিসোড 1 পার্ট 1টা দেখলেই এটা বুঝতে পেরে যাবে। তাহলে ও থেকে কিউ এই ডিরেক্টেড ডিস্টেন্সটা ধরলাম, মানে ও থেকে কিউ এই ডিরেক্টেড ডিস্টেন্সটা ধরা যাক হচ্ছে এক্স। কিউ থেকে এন
এই ডিরেক্টেড ডিস্টেন্সটা ধরা যাক হচ্ছে কিউ থেকে এন, এই ডিরেক্টেড ডিস্টেন্সটা ধরা যাক হচ্ছে ওয়াই। বুঝতে পেরেছো? বোঝা গেল? আর এই এন থেকে পি, এই ডিরেক্টেড ডিস্টেন্সটা ধরা যাক হলো জেড। তাহলে আমরা বলবো পি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই জেড। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই কমা জেড, এই অর্ডার্ড ট্রিপলেটটাই হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেটস বা কার্টেশিয়ান কোঅর্ডিনেটস। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে ডিরেক্টেড ডিস্টেন্সটা বলেই ফেলি, কারণ আবার তুমি ওই লেকচারে যাবে। তো এই ও থেকে কিউ যে ডিরেক্টেড ডিস্টেন্স এক্স, এই কথাটার মানে হলো জাস্ট ও কিউটাকে ফিতে দিয়ে মেপে নাও, মানে লেন্থটাকে মেপে নাও। তো লেন্থটা কিছু একটা বেরোলো, ধরা যাক 5 ইউনিটস অফ লেন্থ বেরিয়েছিল, 5 ইউনিটস। এবার যদি দেখো যে কিউ পয়েন্টটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে আছে, তাহলে ও থেকে কিউ এর ডিরেক্টেড ডিস্টেন্স হবে +5, মানে 5। আর যদি কিউটা দেখো এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে আছে, তাহলে ও থেকে কিউ এই ডিরেক্টেড ডিস্টেন্সটা হবে -5। বুঝতে পেরেছো? তাহলে সেই রকমভাবে ওই ডিরেক্টেড ডিস্টেন্সটা এক্স বেরিয়েছে। এর মানে হলো যে এক্সটা পজিটিভ হতে পারে, এক্সটা নেগেটিভ হতে পারে, এক্সটা 0 হতে পারে। এবার চলে এসো কিউ থেকে এন এর ডিরেক্টেড ডিস্টেন্স, এই তো ছিল কিউ, তাহলে কিউ এন এটাকেও ফিতে দিয়ে মেপে নাও, ধরা যাক ওটা বেরিয়েছিল 7 ইউনিটস। এবার যদি কিউ থেকে এন, এইটা এই দিকটা যদি ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন বরাবর হয়, ওয়াই কি বললাম, হ্যাঁ, যদি কিউ থেকে এন এই ডিস্টেন্সটা মেপে নাও, ধরা যাক বেরোলো 7 ইউনিট। এবার কিউ থেকে এন যদি ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে হয়, তাহলে এই ডিরেক্টেড ডিস্টেন্সটা হবে 7 এর আগে বসাবে প্লাস সাইন, মানে +7 মানে 7ই হলো। আর যদি কিউ থেকে এন এই দিকের ডিস্টেন্স, মানে এই দিকটা হয় ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনের অ্যালঙ্গে, তাহলে ডিরেক্টেড ডিস্টেন্সটা হবে -7। তাহলে এইরকমভাবে কিউ থেকে এন এই ডিরেক্টেড ডিস্টেন্সটা বেরিয়েছে ওয়াই। তাহলে ওয়াইটা কি পজিটিভ হতে পারে, ওয়াই নেগেটিভ হতে পারে, ওয়াই 0 হতে পারে। এবার এই ছিল তোমার এন, এন থেকে পি এই ডিস্টেন্সটাকে মাপো। ধরা যাক এই ডিস্টেন্সটা বেরিয়েছিল হচ্ছে ধরা যাক 9 ইউনিটস। এবার কিউ এন থেকে পি এই দিকটা যদি জেড অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে হয়, তাহলে ডিরেক্টেড ডিস্টেন্সটা হবে +9। আর যদি এন থেকে পি এই দিকটা যদি জেড অ্যাক্সিসে নেগেটিভ ডিরেকশনের অ্যালঙ্গে হয়, তাহলে ডিরেক্টেড ডিস্টেন্সটা হবে -9। তাহলে সেই রকমভাবেই কোথায় মুছে দিলাম, এন থেকে পি এই ডিরেক্টেড ডিস্টেন্সটা হচ্ছে জেড। ঠিক আছে, এন থেকে পি এই ডিরেক্টেড ডিস্টেন্সটা হচ্ছে জেড। তাহলে একই রকমভাবে জেডটা নেগেটিভ হতে পারে, জেড পজিটিভ হতে পারে, জেড 0 হতে পারে। তাহলে আমরা বলবো ফাইনালি যে পি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই জেড। সো উই সে দ্যাট ফার্স্ট ব্র্যাকেট this triplet x y z are the coordinates of the point P with respect to কি, যেটা আমরা x axis y axis z axis যেটা নিয়েছিলাম সেটা, তো with respect to our chosen Cartesian coordinate system। সেটা বললাম, আগেও বলেছি, সেটা বারবার অত উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, দ্যাট ইজ আন্ডারস্টুড। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট পজিশনটাকে আমরা বলি পয়েন্টের x কোঅর্ডিনেট, সেকেন্ড পজিশনটাকে বলি পয়েন্টের y কোঅর্ডিনেট, থার্ড পজিশনটাকে বলি পয়েন্টের জেড কোঅর্ডিনেট। তো ভেক্টর অ্যালজেব্রা এপিসোড 1 পার্ট 3 এখানেই শেষ করলাম। এপিসোড 1 পার্ট 4-এ ভেক্টর অ্যালজেব্রার আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখব। তবে ছাত্রছাত্রীরা বারবার বলছি, ভেক্টর অ্যালজেব্রার যে সিরিজ অফ লেকচার্সগুলো আছে, যদি তোমরা একটু মন দিয়ে দেখো, তবে তোমরা ভেক্টর অ্যালজেব্রা খুব ভালো শিখে ফেলতে পারবে। ভেক্টর অ্যালজেব্রা ভালো করে শিখলে যেমন 3D জিওমেট্রি, 2D জিওমেট্রি খুব সহজে করতে পারবে,
তেমনি কিন্তু ফিজিক্সে ভেক্টর না জানলে ফিজিক্স এগোতে পারবে না। এই কারণে ভেক্টরটা খুব মনোযোগ দিয়ে দেখো। বুঝতে না পারলে এখন যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেখানে মেল করতে পারো। আর আরেকটা সুযোগ তো আছে, ইউটিউবে যেখানে আমার এই লেকচারটা পোস্ট হয়েছে সেখানকার যে কমেন্ট সেকশনটা আছে ওখানে কমেন্টও করতে পারো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমার এই লেকচার ভালো লাগে, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, আর একটা লাইক দাও, তাতে আমার উৎসাহটা আরও বাড়ে। এইটুকুনি থাক, আবার দেখা হবে ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 4-এ।